গোপালগঞ্জে সেনাবাহিনীর যারা এই গণহত্যায় জড়িত ছিল, আন্তর্জাতিক অপরাধ আদালত আগামীকালকে এদের তিনজনের বিরুদ্ধে তিনজনকে আসামি করে এবং আনুষঙ্গিক ইউনুস এবং যারা আছে তাদেরকে আসামি করে কালকে একটা অভিযোগ দায়ের করা হবে। এটা নিশ্চিত যে আগামীকালকে সকালের মধ্যেই সেই অভিযোগটা আমরা দায়ের করছি। অলরেডি ড্রাফটিংয়ের কাজ শুরু হয়েছে। ইতিমধ্যেই আমরা ইউনাইটেড নেশনসকে গতকালকে 3টি ডিপার্টমেন্টে আমরা চিঠি পাঠিয়েছি এদের পুরো গণহত্যার বিবরণ, কিভাবে তারা খুন করেছে, কিভাবে ঘটনা ঘটেছে সেগুলো। আজকের এই ভিডিও পুরো সেনাবাহিনীর বিরুদ্ধে না। এই যে তিনজন অফিসারের কথা বলেছি তাদেরকে আইনের কাঠ গড়াতে দাঁড়াতেই হবে। শুধু আমি একা না, সারা পৃথিবীর যারা অ্যাটলিস্ট পড়াশোনা করেছেন দেশের বাইরে তারা আজকে এক হয়েছেন এই গোপালগঞ্জের গণহত্যার জবাব তারা দেবেন এবং মেধা দিয়ে। আমরা কি পাল্টা মারামারি করব? না। বাংলাদেশে যারা আছে তারা সংগ্রাম করছে তাদের মতো করে, আমরা দেশের বাইরে যারা আছি তারা এই 3 ইতরের বিরুদ্ধে, এরা সেনাবাহিনীর অফিসারের নামে কুলাঙ্গার। প্রথম মেসেজ হচ্ছে যে 3 জনের কথা গতকালকে আমরা বলেছি। একটা হচ্ছে যশোরের যিনি জিওসি MJ ইমদাদুল ইসলাম, সেকেন্ড ম্যান যিনি সেখানে ছিলেন MD মিজানুর রহমান এবং থার্ড মাবরুর রশিদ। এদের কোনো রক্ষা নাই। আসলে আমরা অনেক সময় যেটা করি সেটা হচ্ছে আমরা বলি যে এইটা করব সেইটা করব, আমাদের আসলে অ্যাক্টটা অনেক সময় করা হয় না বা স্লো হয়। কিন্তু এই সেনাবাহিনীর এই জামাতি হিজবুতি যে সেনাবাহিনীটাকে এখন আমরা দেখতে পাচ্ছি, বিশ্বাস করেন এটা আমাদের জন্য হার্ট ব্রেকিং। আমি যখন বলছি সেনাবাহিনী জামাতি হিজবুতি, আমার ধুম করে কয়েকটা মানুষের চেহারা মনে পড়ে গেল। যেমন আমার শিক্ষক, আমার সরাসরি শিক্ষক, তিনি রিটায়ার্ড করেছিলেন ব্রিগেডিয়ার হিসেবে, ব্রিগেডিয়ার কায়সার আহমেদ, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে আমাদের প্রিন্সিপাল ছিলেন। আমি যখনই বলি এই নিঝুম মজুমদার, এই পুরো নিঝুম মজুমদার এই ব্রিগেডিয়ার কায়সার আহমেদের হাতে তৈরি। অর্থাৎ তিনি যখন প্রিন্সিপাল ছিলেন আমরা সেই সময় বেড়ে উঠেছি, স্কুলে গেছি, কলেজে গেছি। তার যে স্ট্রিক্ট অনুশাসন, তিনি একটা মানুষকে কিভাবে গড়তেন, সেনাবাহিনীর তো তিনিও ছিলেন। অর্থাৎ সেনাবাহিনীর এমন একজন অফিসার যার আন্ডারে বড় হয়ে আজকে গর্ব করে বলতে পারি যে আমরা ব্রিগেডিয়ার কায়সার আহমেদের ছাত্র। সেই সেনাবাহিনীকে যখন আজকের দিনে দাঁড়িয়ে আমি বলছি যে হিজবুতি জামাতি, আমার নিজেরই এক ধরনের আর্তনাদ হচ্ছে। আমাদের সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ, আমাদের এর আগে যারা যারা সেনাপ্রধান এসেছেন, অনেক অনেক সম্মানিত ব্যক্তিরা আছেন। যখন আমরা বলি তখন আমাদের একটু খারাপ লাগে যে এই মানুষগুলো তো সেনাবাহিনীকে দুর্দান্তভাবে সার্ভ করে গেছেন। আমাদের বন্ধুরা আছে, আমাদের বান্ধবরা আছে, নানান ধরনের আত্মীয় স্বজন আছে, কিন্তু পুরো সেনাবাহিনীর বিরুদ্ধে আমি বলছি না, দে আর বুচার। আমি আপনাদেরকে একটু ইতিহাসটা স্মরণ করিয়ে দেই। সেটা হচ্ছে মুক্তিযুদ্ধের পরপর এই স্বাধীন রাষ্ট্রের জনক, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করেছিল কারা? সেনাবাহিনীর কিছু সদস্যরা। ঠিক তার পরপর, এবং তারা নানানভাবে কি করেছে সেটা আপনারা জানেন। এরপরে নভেম্বরে যেই প্রতি বিপ্লব হয়েছিল সেখানে খালেদ মোশাররফকে হত্যা করা হয়। খালেদ মোশাররফের সাথে ATM হায়দার এবং নাজমুল হুদা, এই 3 জন সেনা অফিসারকে এবং যারা মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার, সাব সেক্টর কমান্ডার ছিলেন তাদেরকেও হত্যা করা হয়। তার কিছুদিন পরেই হত্যা করা হয় কর্নেল তাহেরকে। জিয়াউর রহমান এই হত্যাকাণ্ডটা করে। আবার জিয়াউর রহমান 1977 সালে বিমান বাহিনীর অফিসারদেরকে, হাজার হাজার অফিসারদেরকে হত্যা করে। দুঃখের বিষয় জিয়াউর রহমান সাহেবকে, তাকেও হত্যা করে এই সেনাবাহিনী। তারপরে জিয়াউর রহমানকে হত্যা করেছে এই অভিযোগে মুক্তিযোদ্ধা অফিসারদেরকে, জেনারেল মঞ্জুর সহ 13 জন মুক্তিযোদ্ধা অফিসারকেও সেখানে হত্যা করা হয় কোনো ধরনের বিচার ছাড়া। এরশাদ 9টি বছর ধরে বাংলাদেশকে শাসন করেছে, একনায়কতন্ত্র কায়েম করেছিল। 111 এসেছিল, আজকে আমরা দেখতে পেয়েছি ওয়াকারের আন্ডারে আরেকটা 111। তাহলে এই সেনাবাহিনী বাংলাদেশকে আসলে কি দিয়েছে? সেনাবাহিনীর কিছু অফিসাররা মুক্তিযুদ্ধে গেছেন, ট্রেনিং দিয়েছেন, আবার তারাই ফিরে এসে জাতির জনককে হত্যা করা, মুক্তিযোদ্ধাদেরকে হত্যা করা, নিজেদের হোলি খেলা। বাংলাদেশে একটা রক্তাক্ত অধ্যায়। আমরা কি আরেকটা পাকিস্তান হতে চলেছি? এই দেশটা মুক্তিযুদ্ধের ফলে স্বাধীনতা পেয়েছে এই টোকাই জঙ্গিদেরকে জন্য। 2 দিনের বৈরাগী এখনো নাক টিপ দিলে দুধ বের হয়। এরা আজকে বলছে গোপালগঞ্জে গিয়ে এই করব সেই করব। তারা অলরেডি 32 ভেঙে ফেলেছে আমাদের চোখের সামনে।
এইভাবে আর হতে পারে না। আমরা এতদিন পর্যন্ত এক ধরনের ছাড় দিয়ে এসেছি, আমাদের ধারণা ছিল যে সেনাবাহিনী হয়তো বা পারেনি, 32-এর ক্ষেত্রে আমরা এক ধরনের ছাড় দিয়েছি, এক ধরনের আমাদের ছাড় মনোভাব ছিল, ঠিক আছে হয়তো পারেনি, কোনো কারণ ছিল। আজকে এই গোপালগঞ্জের পরে পরিষ্কার হয়ে গেছে বর্তমান সেনা প্রধানের অধীনে সেনাবাহিনী একটা বুচার বাহিনী, একটা খুনি বাহিনী, এবং এইভাবে যেতে পারে না। আমেরিকা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, কানাডা, পৃথিবীর বিভিন্ন দেশে যারা আছে, বিভিন্ন দেশের বিভিন্ন কর্তা ব্যক্তিরা যে যত যত জায়গায় আছে, যত ধরনের হিউম্যান রাইটস অর্গানাইজেশন আছে, প্রত্যেকটা দরজাতে আমরা কড়া নাড়ব, প্রত্যেকটাতে যাব। ইতিমধ্যে গতকালকে রাত্রেই আমরা ইউনাইটেড নেশনসকে এই 3 বুচারকে কেন্দ্র করে এই ইউনুসের এই পুরো হত্যাযজ্ঞের ব্যাপারে আমরা জানিয়েছি এবং আরো জানাবো। এখানকার যারা বিভিন্ন ইউনিভার্সিটির প্রফেসর রয়েছেন, মুক্তিকামী, যারা স্বাধীনতার পক্ষের, মুক্তিযুদ্ধের পক্ষের, যত রকমের প্রগতিশীল মানুষরা রয়েছে, শিক্ষিত মানুষরা রয়েছেন, আমরা সারা পৃথিবী থেকে এক হয়েছি। আমরা দেখতে চাই এই সিভিলিয়ানদের শক্তি কতটুকু, এবং এই যে 3 অফিসারের কথা আমরা বললাম, যশোরের জিওসি মেজর জেনারেল MJ ইমদাদুল ইসলাম, এরপরে MD মিজানুর রহমান ব্রিগেড কমান্ডার, এবং ফিল্ডে যিনি ছিলেন মাবরুর রশিদ, এই 3 জন সহ আর যারা যারা জড়িত ছিল, ওয়াকারুজ্জামান, এখনকার যে DGFI যে চিফ আছে, এবং যাদের যাদের ইন্টেলিজেন্সের কারণে, এবং এরা নিশ্চয়ই সবাই জড়িত ছিল। ইউনুস এবং যারা যারা গণহত্যা চালিয়েছে, আপনারা দেখেছেন পরিষ্কারভাবে মনিটরের সামনে এসে শিশু উপদেষ্টা বলছে আওয়ামী লীগকে খুন করে ফেলা হবে, সে মনিটর করছে স্ক্রিনের সামনে কিভাবে খুন করা হবে। এই তথাকথিত এই জঙ্গি সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা এই জাহাঙ্গীর, এদের একটাকেও ছাড়া হবে না। এদের প্রত্যেককে আইনের কাঠগড়াতে দাঁড়াতে হবে। সারা পৃথিবীকে আমরা দেখাবো যে এদের বিচার হচ্ছে। বাংলাদেশ সেনাবাহিনী যেভাবে জনগণের উপরে গুলিবর্ষণ করেছে এবং সেটার যে ভিডিও ফুটেজ আপনারা তৈরি করেছেন, তার জন্য স্যালুট। আমরা শুধু প্রশ্ন করতে পারি, আমরা তার বেশি কিছু করতে পারি না। আপনারা আছেন বাংলাদেশের আনাচে কানাচে, প্রতিটি জায়গায়, যেখানেই মানুষকে মানুষ হত্যা করছে, যেখানেই মানুষকে আর্মিরা হত্যা করছে, যেখানেই পুলিশের উপর অত্যাচার হচ্ছে, যেখানে পুলিশ আবার মানুষকে অত্যাচার করছে, যেখানে চাঁদাবাজি হচ্ছে, যেখানে নারী ধর্ষণ করা হচ্ছে, শিশু ধর্ষণ করা হচ্ছে, সব এই সাংবাদিকরা তুলে আসছেন। আপনাদের প্রতি আমার সশ্রদ্ধ সালাম রইল, এবং আমরা ভবিষ্যতে আশা করব ভবিষ্যতে যে কোনো সরকার আসবে আপনাদেরকে তার সম্মান জানাবে। বাংলাদেশের আর্মি যে কাজটুকু করলো, এটা আপনাদের জন্য খুবই অসম্মানজনক। এই কাজ বাংলাদেশ আর্মির নয়। আপনারা একটা গৌরবের ইতিহাসের মধ্য দিয়ে জন্ম। বাংলাদেশ আর্মির জন্ম হয় বাংলাদেশের 71-এর স্বাধীনতা সংগ্রামের ভিতর দিয়ে। সেই আর্মি আপনারা গোপালগঞ্জে, যেখানে আপনাদেরকে যেই নেতা বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব দিয়েছিলেন, বাংলাদেশের স্বাধীনতা এনে দিয়েছিলেন, তার জন্মভূমিতে যখন তারা ঘোষণা দিয়ে মার্চ করতে যায়, সেখানে তাদের এবং সাধারণ জনগণের মাঝে দাঁড়িয়ে আপনারা যদি শান্তি রক্ষা করতেন তাহলে একটা কথা ছিল। কিন্তু আপনারা যা করলেন সেটা হলো সাধারণ গোপালগঞ্জবাসীর বুকের উপর গুলি চালালেন, রাতের অন্ধকারে তাদের মা বোনদের ইজ্জত হরণ করলেন, তার সমস্ত পুরুষ মানুষদেরকে খুঁজে বেড়ালেন, এবং এখনো পর্যন্ত যে অ্যাট্রোসিটি চালাচ্ছেন, যে মেহেম আপনারা করছেন সেখানে, এই সকল সমস্ত কিছুর কিন্তু ডকুমেন্টেশন বিশ্বব্যাপী ছড়িয়ে যাচ্ছে। অতএব আপনারা জানেন, আপনারা যারা আমাকে শুনছেন, যে জাতিসংঘের যে শান্তি বাহিনী, শান্তি রক্ষার জন্য বিভিন্ন দেশে যে সেনাবাহিনী পাঠানো হয়, সেখানে বাংলাদেশের সেনাবাহিনী একটা বড় কন্ট্রিবিউশন করে, মানে সেনা দিয়ে তার বড় অংশ বাজেট আসে এই ইউনাইটেড স্টেটস থেকে। এবং ট্রাম্প প্রশাসন ইতিমধ্যে ঘোষণা করেছেন যে আগামীতে, বা ইতিমধ্যে বোধহয় এটা বন্ধ হয়ে গেছে, আমি এটা নিয়ে পরবর্তীতে আবারও লাইভে আপনাদেরকে বিস্তারিত বলবো, যে ট্রাম্প প্রশাসন ঘোষণা করেছে যে নিশ্চয় তারা এই শান্তি রক্ষা বাহিনীর জন্য তাদের বাজেট শূন্যতে নামিয়ে আসবে। ইতিমধ্যে সেটা প্রায় শূন্যের কাছাকাছি চলে এসেছে। অতএব আপনারা যেই কারণে আপনাদের চাকরি আয়ের জন্য, বিদেশ থেকে ডলার আয়ের জন্য যেই বাংলাদেশের সাধারণ, গোপালগঞ্জের সাধারণ মানুষের উপর গুলি বর্ষণ করেছেন, তার জন্য আপনারা জীবন রক্ষার প্রেস বিজ্ঞপ্তি না দিয়ে আপনারা করজোরে জনগণের কাছে ক্ষমা চাওয়া উচিত।
না হলে জনগণ আপনাদের যে আগের যে সম্মান ছিল সেই সম্মানের জায়গায় আপনাদেরকে আর ফিরিয়ে নিয়ে যাবে না, এবং এটা আমাদের জন্য যেরকম অসম্মান আপনাদের জন্য সেরকম অসম্মান। অতএব বাংলাদেশের সেনাবাহিনীর প্রতি, বাংলাদেশের সেনাবাহিনীর প্রধানকে এখন আর কেউ মূল্য দিচ্ছে না। ওয়াকার সাহেব নিজে আর কোনো মূল্য পাচ্ছেন না, কারণ ওয়াকার সাহেব অনেকবারই বলেছেন এনাফ ইজ এনাফ, আর কোনো মব নয়, আর কিছু নয়, ডিসেম্বরের মধ্যে নির্বাচন করে জানুয়ারিতে আমরা ব্যারাকে ফিরে যাব। আপনার কথা কেউ শুনছে না। আপনি যে আসলে এই ডক্টর ইউনূসের মেটিকুলাস ডিজাইনের প্রধান ঠিকাদার, আপনি যে তাদেরকে প্রটেক্ট করছেন, এটার চ্যালেঞ্জ আমি করে গেলাম যে এই চ্যালেঞ্জ আপনি গ্রহণ করুন, যে এই প্রোটেকশন আপনি দিচ্ছেন না। আপনি এই প্রোটেকশন যেহেতু দিচ্ছেন, সেই জন্য বাংলার মানুষ ইতিমধ্যে আপনাকে বাংলার মানুষ তাদের মন থেকে একেবারেই মির্জাফরের স্থানে হয়তোবা নিয়ে যাচ্ছে। অতএব স্টেট ডিপার্টমেন্টে যে বিষয়গুলো আজকে সাবমিশন হলো, সেই বিষয়গুলো যখন আমি উত্তর পাবো, সেই সবগুলো নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব। আপনারা ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আমি চেষ্টা করছি যতটুকু সম্ভব বিশ্ব দরবারে বাংলাদেশের এই গত 2 দিনে 50 জনের উপর মানুষকে গুলি করে হত্যা করা হয়েছে বাংলাদেশ আর্মি সরাসরি, সেটা নিয়ে বিশ্বের প্রায় সকল মিডিয়াতে এটা এসেছে। এখন দেখি পরবর্তীতে বিশ্বের অন্যান্য দেশগুলো এবং যে সকল জাতিসংঘ এই বিষয়ে কি বলে, সমস্ত কিছু নিয়েই আবার আসবো। ডু বাংলাদেশ নিড অ্যান আর্মি? ও মাই গড, গুড কোয়েশ্চেন। আপনারা এই বিষয় নিয়ে কথা বলতে শুরু করুন। বাংলাদেশের এই আর্মি নিয়ে যদি আপনারা কথা বলা শুরু করুন, তাহলে সেখান থেকে শুরু করুন যে বাংলাদেশের আর্মি বাংলাদেশের পক্ষ নিয়ে কোন দেশের সাথে আজ পর্যন্ত যুদ্ধ করেছে। তারা দুইটি রাষ্ট্রের বাংলাদেশ রাষ্ট্রের প্রধানকে খুনের সাথে যুক্ত, তারা যুক্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুরকে হত্যার সাথে যুক্ত, তারা যুক্ত মুক্তিযোদ্ধা মেজর জিয়াউর রহমান, প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যার সাথে যুক্ত, তারা মুক্তিযোদ্ধাদেরকে হত্যা করেছে, তারা আজকে মুক্তিযোদ্ধাদেরকে যারা হত্যা করছে তাদেরকে প্রোটেকশন দিচ্ছে। অতএব প্রশ্নটা যে করেছেন আপনাকে ধন্যবাদ। আদৌ কি বাংলাদেশে কোনো আর্মির প্রয়োজন আছে কিনা সেটা নিয়ে আপনারা কথা তুলতে পারেন, এটা জনগণ নির্ধারণ করবে। আপনারা যেহেতু আপনাদের কাজ হলো, বাংলাদেশ আর্মির মৌলিক কাজ কি? বাংলাদেশ আর্মির মৌলিক কাজ হলো বাংলাদেশকে বহিঃশত্রুর আক্রমণ থেকে রক্ষা করা, 18 কোটি মানুষকে বহিঃশত্রুর আক্রমণ থেকে রক্ষা করা। 5ই আগস্ট আপনারা গণভবন রক্ষা করতে পারেন নাই। 5ই আগস্ট গণভবনের ভেতরে যারা থাকবে তাদেরকে রক্ষার দায়িত্ব আপনাদের, কিন্তু সেটাও করতে পারেন নাই। আপনারা আমাদের জাতীয় এবং চেতনার সিম্বল আমাদের সংসদ ভবন, সেটা আপনারা রক্ষা করতে পারেননি। আর আজকে আপনারা সমস্ত দলবল সহ এবং আপনাদের সাজোয়া সহ আপনারা গোপালগঞ্জ গিয়েছেন 4-5টা ডাকাতকে রক্ষা করতে, এবং সেই সবগুলো লাইভে দেখছি, এবং আপনারা বুলেট ব্যবহার করে গোপালগঞ্জবাসীকে হত্যা করেছেন। শতধিক আপনাদের উপর। এবং এটা নিয়ে, এই বিষয়টা নিয়ে ইতিমধ্যে পৃথিবীতে যে আপনাদের যে অসম্মান হলো, অসম্মানের চেয়ে এটা মানবাধিকার বিরোধী, এটা খুন, এটা সরাসরি খুন। আপনারা বাংলাদেশের জনগণের বিরুদ্ধে অস্ত্র ধারণ করতে পারেন না। 3রা আগস্ট আপনারা যে কাজটি বলেছিলেন যে আমরা জনগণের বিরুদ্ধে অস্ত্র ধারণ করব না, গুলি বর্ষণ করব না, আজকে আপনারা গুলি বর্ষণ করেছেন। এবং আপনারা কিভাবে প্রেস নোট দেন যে আমরা জীবন রক্ষার্থে করেছি? আপনারা জীবন দিয়ে জনগণকে রক্ষা করবেন, কারণ আপনারা নন সিভিলিয়ান, এবং আপনাদের কাজ হলো জীবন দিয়ে বাংলাদেশের মানুষের জীবন রক্ষা করা। সেই কাজটুকু যদি আপনারা না করেন, তাহলে জনগণ যখন প্রশ্ন তুলছে আদৌ কি বাংলাদেশের আর্মির প্রয়োজন, সেটা নিয়ে আপনারা ভাবুন। সেটা নিয়ে আপনাদের ভাবার সময় এসেছে। এবং সেই ভাবনায় বাংলাদেশে যদি এ নিয়ে কোনোদিন বাংলাদেশের জনগণ এমনও দাবি তোলে যে আমাদের কোনো আর্মির প্রয়োজন নেই, কারণ আর্মি তো আমাদেরকে রক্ষা করছে না। বাংলাদেশে যে প্রতি জেলায়, প্রতি উপজেলায়, প্রত্যেকটি ইউনিয়ন পরিষদে যে মানুষের উপর অত্যাচার হচ্ছে, মেয়েদের উপর অত্যাচার হচ্ছে, নির্যাতিত হচ্ছে, হিন্দুদের উপর অত্যাচার করা হচ্ছে, এইগুলো তো আপনারা প্রোটেক্ট করতে পারতেন। আপনারা তো ওয়াকার সাহেব, আপনি তো কথা দিয়েছিলেন যে যা মানুষের জানমালের দায়িত্ব আমি নিলাম, নিরাপত্তার দায়িত্ব আমি নিলাম। কোথায় আজ আপনি? কেন আপনার বাহিনী মানুষের উপর গুলি করবে?
কি তাদের দোষ? তাদের সন্তান বাংলাদেশের জাতির পিতার যেখানে চিরশায়িত, সেখানে যদি ডিক্লেয়ার করে আপনাদের দ্বারা প্রটেক্টেড কিছু গুন্ডা এবং কিছু সশস্ত্র যাদের হাতে এখন অস্ত্র রয়েছে, তারা যদি দেয় সেটাকে ধ্বংস করার জন্য এবং সেটাকে আপনারা যদি প্রোটেকশন দেন, তাহলে জনগণ যখন রাস্তায় নেমে আসে তাদের উপর গুলি বর্ষণ কতটুকু ন্যায্য? আমরা ন্যায্য কথা বলি, আমরা বাংলাদেশের মানুষের, প্রত্যেকটি মানুষের রাজনৈতিক অধিকারের কথা বলি। সে যদি আমাদের পক্ষেরও না হয়, তাদের পক্ষে কথা বলি, কিন্তু আপনারা গুলি চালাবার অধিকার নেই। এবং এর জন্য আপনারা জনগণের কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করা উচিত এবং সেই সাথে সাথে এই যে অনির্বাচিত অসাংবিধানিক ডক্টর ইউনূস সরকার, তার ত্রুটি চেপে ধরা উচিত। কবে নির্বাচন দেওয়া উচিত, প্রয়োজন বোধে তাকে সরিয়ে দিয়ে আপনাদের নেতৃত্বে, আর্মির নেতৃত্বে আগামী 90 দিনের ভিতরে দ্রুততম সময়ে নির্বাচন দিয়ে বাংলাদেশের জনগণ যে কোনো সরকারকে তারা ভোট দ্বারা নির্বাচিত করবে, তাদের উপর ক্ষমতা দিয়ে আপনারা ব্যারাকে ফিরে যান এবং বাংলাদেশকে বহিঃশত্রুর আক্রমণ থেকে রক্ষা করার জন্য কাজ করবেন, ট্রেনিং নেবেন, সেই কাজটুকুই আপনারা করুন। অতএব নো নিড বাংলাদেশ আর্মি কথাটা যাতে সর্বত্র ছড়িয়ে না পড়ে, তার জন্য বাংলাদেশ আর্মির আসলেই কাজ করা উচিত।